গো বৌদি, পাড়ার সবাই গোপাল দাদার বউ দেখতে বেরিয়েছে, আর তুমি কি না বাড়িতে বসে শীতল পাটি বুনছো? তুই কখন এলি রে ননি? কাজের মধ্যে এমন মন দিয়েছিলাম, তোর আশা আমি খেয়ালই করিনি। আয় বোন, বস, এইখানটায় বস। পাড়ার সবাই তো গোপাল দাদার বাড়িতে ভিমড়ি খেয়ে পড়েছে শুনলাম। কেন রে ননি? গোপাল দাদা বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে শুনলাম, তাই তো সবাই নতুন বউ দেখতে গোপাল দাদার বাড়ির পানে ছুটছে। মানুষের আধিক্যতা দেখলে আর বাঁচি না। বিয়ে করে আনছে ভালো কথা, তাই বলে এমন ঘটা করে নতুন বউ দেখতে যাওয়ার কি আছে শুনি? আমিও তো নতুন বউ দেখতে যাব, পথে ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে যাই, তাই তো তোমায় ডাকতে চলে এলাম বৌদি। কি আছে নতুন বউয়ের মাঝে বুঝি না বাবা। কেন, দুদিন বাদে গাঁয়ের ওই কুয়োতেই তো জল নিতে আসবে, তখন তো এমনিতেই সবাই দেখতে পাবে নাকি? সেই পর্যন্ত আমরা অপেক্ষা কেন করব বৌদি? নতুন বউ আসছে যখন, তখন একবার গিয়ে দেখে তো আসি তার সাজগোজ কেমন। বুঝতে পেরেছি, তুই আমাকে না নিয়ে এখান থেকে নড়বি না, তাই তো? আমাকে নিয়ে যাবার ফোন দিয়ে তো এসেছিস এখানে। তা নতুন বউ কি এখনো বাড়িতে এসেছে? না, তবে শুনলাম বিকেখানে। তা তোরা নতুন বউ দেখতে এসেছিস বুঝি? হ্যাঁ গো জেঠিমা, নতুন বউ কি এখনো আসেনি গো? না রে ননি, গোপাল তো বলেছিল বিকেল নাগাদ বউ নিয়ে চলে আসবে, তা এখনো এলো না কেন কে জানে। আর এদিকে ননি আমাকে পাগল করে দিয়েছে নতুন বউ দেখতে আসার জন্য। দেখলি তো ননি, এখনো বউই আসেনি। এখন চল, ও পাড়া থেকে ঘুরে আসি একবার, যাবার পথে গোপালের বউ দেখে যাব। এসেছিস যখন নতুন বউ দেখে তবেই যাবি। আমার সাথে একটু কাজে হাত লাগাতো তোরা। আয় আমার সাথে, উঠোনে একটু আলপনা এঁকে দে। এসে দাঁড়াতে পারলাম না, অমনি কাজের হুকুম দিয়ে ফেললো। এসেও তো মহা ঝামেলায় পড়লাম বাবা। কি রে ননি, কাজের কথা শুনে তোর মুখটা অমন বায়ুশূন্য বেলুনের মতো চুপসে গেল কেন রে? কই চুপসে গেছে, কি যে বলো না বৌদি। তুই যে কামচোরা সেটা তোর মুখ দেখলেই বোঝা যায় রে ননি। আর তোর ব্যাপারে আমার থেকে ভালো তো আর কেউ জানেই না। নে, এবার গল্প রেখে আমাকে একটু সাহায্য করতো তোরা। এক্ষুনি নতুন বউ এলো বলে আচার অনুষ্ঠানও তো আবার করতে হবে নতুন বউ এলে। আলপনা তো আমি দিতে পারি না জেঠিমা, তুমি আর কমলা বৌদি মিলে দাও। আমি বরং রাস্তায় গিয়ে দেখে আসি নতুন বউ কত দূর এলো। না না, তা হচ্ছে না, তা হচ্ছে না। আমরা আলপনা দেব, আর তুই চালের গুঁড়ো ভালো মতো জলের সাথে মিশিয়ে রং বানিয়ে দিবি আমাদের। হ্যাঁ হ্যাঁ, কমলা একদম ঠিক বলেছে। নে, এবার শুরু কর দেখি মা ননি। বৌদিকে নিয়ে এসে তো মহা ঝামেলায় পড়লাম। নিজে তো কাজে ফেসেছে, আমাকেও ফাঁসিয়েছে। এত আকাশ কুসুম ভেবে আর লাভ নেই রে ননি, তুই ফেঁসে গেছিস। নে, এবার শুরু কর, তুই রং বানিয়ে দে, আর আমরা আলপনা দেওয়া শুরু করি। কি রে ননি, ধান দুব্বো সব এনেছিস তো? হ্যাঁ গো কাকিমা, সবই এনেছি। এসব না আনলে কি আর আচার অনুষ্ঠান পালন হবে নাকি? কিন্তু তোমার নতুন বউই তো এখনো এলো না জেঠিমা। বেলা গড়িয়ে যে সন্ধে হতে চললো, তাদের তো কোনো খোঁজই নেই দেখছি। কই রে দিদি, কোথায় গেলি? দেখ, ভাগ্নি আর নতুন বউকে নিয়ে চলে এসেছি আমরা। এই তাড়াতাড়ি নতুন বউকে বরণ করে ঘরে তোল। আসতে এত দেরি লাগিয়ে দিলি কেন রে কানু? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। সন্ধে হয়ে যাচ্ছে এখন, তাড়াতাড়ি বরণ করে নতুন বউকে ঘরে তুলতে হবে যে। আর এসো না নতুন বউ, ওইখানে দাঁড়াও। আগে আচার নিয়ম যা আছে সব শেষ করি, তারপর ভিতরে প্রবেশ করবে, কেমন? ও মা,
নতুন বউয়ের মুখখানা তো ভারী সুন্দর দেখতে। তাড়াতাড়ি বরণ করো জেঠিমা, নতুন বউকে আমি ঘরে নিয়ে যাই। আজ থেকে এটা তোমার নিজের বাড়ি, এখন থেকে আমি তোমার মা। বাড়িতে এক মাকে রেখে এসেছি, এখানে এসে আরেক মা পেলাম, আর কি চাই আমার। বাবা, নতুন বউয়ের কথার গুণ আছে বলতে হবে, এসেই কি পটাপট কথা বলছে। পাকা পাকা কথা বলার বেলায় তুইও তো কম যাস না রে ননি। আমার বউটা আসতে না আসতেই পিছনে লেগে গেলি। কি করব বলো জেঠিমা, আমরা যে ননদ, ননদরা অমন একটু বৌদির পিছনে লাগে। কি বলো কমলা বৌদি? আমার সাথে লেগে তো পারিস না, এখন দেখ নতুন বউয়ের সাথে পারিস কিনা। পারবে বই কি, পারতে হলে যে ননিকে আমার মতোই হতে হবে। কথায় আছে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। এখন কথা রেখে নতুন বউকে নিয়ে ঘরে যা দেখি, তোরা কথা বলার অনেক সময় পাবি। আমি ঘরে গেলাম, তোমরা তোমাদের আচার পালন করো। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। হ্যাঁ হ্যাঁ, সবাই ঘরে চলো, ঘরে চলো। এ কি বৌমা, তুমি সাত সকালে রান্নাঘরে কেন? আপনারা ঘুমাচ্ছেন, আমি ভাবলাম সকালের জল খাবারটা বানিয়ে ফেলি এই সুযোগে। তোমাকে কে বলেছে মা জল খাবার বানাতে? তুমি হলে কি নতুন বউ, দুদিন বিশ্রাম নাও, তারপরে না হয় কাজ করো। তা বললে কি হয় মা? আপনি বুড়ো বয়সে একা একা কাজ করবেন আর আমি তা বসে বসে দেখবো, এ আমি পারবো না মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখন কাজ করলে লোকে যে আমায় খারাপ শাশুড়ি বলবে, বলবে নতুন বউ আসতে না আসতেই কাজে লাগিয়ে দিয়েছে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, আমি এখন এই বাড়ির বউ, বাড়ির ভালো মন্দ সব দেখার দায়িত্ব এখন থেকে তো আমারও। লোকের কথা ভেবে চললে তো কিছুই করতে পারবো না মা। আমি কি তোমাকে কোনো সাহায্য করব বৌমা? না না মা, আমি সব একাই করতে পারবো। নিজের বাবার বাড়িতেও আমি সব একাই করতাম, মাকে তো কিচ্ছুটি করতে দিতাম না। কি লক্ষ্মী বউ পেয়েছি আমি, না জানি কোন জন্মের পুণ্যের ফল আমার, যে তোমার মতো এমন বউ পেয়েছি ভাগ্য করে। বাড়ির বউ আমি, আপনাদের যত্ন আত্মীর দিকটা তো আমাকেই দেখতে হবে মা, বলুন। আরে আজকে দেখছি নতুন বউ রান্না করছে, হ্যাঁ? তা কি রান্না হচ্ছে শুনি? ওই তো কড়াইশুটির কচুরি আর চানা মশলা। সকালবেলা জল খাবারে ভাবলাম আপাতত এগুলোই বানাই। বাহ, বেশ ভালো করেছো গিন্নি, এগুলো তো আমার খুব পছন্দের খাবার। দেখেছিস দিদি, নতুন বউ এসেই কেমন সবার মন জয় করে ফেলেছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এখন তোরা খেতে বসে পড়। আপনিও সবার সাথে খেতে বসে পড়ুন মা, আপনাদের খাইয়ে দিয়ে তবে আমি খাবো। বেশ বেশ। তুমি দেখেছো বৌদি, গোপাল দাদার বউ সেদিন কেমন মুখে মুখে উত্তর দিল আমাদেরকে। কি বউ রে বাবা, ভেবেছিলাম একটু চোখে চোখে রাখবো, তার হলো কই। হ্যাঁ, এখন তো সে তোর চোখের বালি হয়েছে। বউ আসতে না আসতে যে দৌড়ে গিয়ে বললি কি সুন্দর দেখতে, তখন বুঝি মনে ছিল না এসব? তখন কি আর জানতাম বউকে এক কথা বললে আমাকে দু কথা শুনিয়ে দেবে? তা শুনলাম নতুন বউ নাকি ভালো লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে। তাহলে তো পোয়াবারও অবস্থা হয়েছে দেখছি বৌদি। একই তো সুন্দরী, তার উপর শিক্ষিত, না জানি এর সাথে টক্কর দিতে গেলে কি হাল হয় আমাদের। সারা গ্রামের লোকের নিন্দে না করে এবার নিজের দিকে একটু খেয়াল দে ননি। বিয়ের বয়স হয়ে যাচ্ছে, দুদিন বাদে শ্বশুর বাড়ি যাবি, সেই নিয়ে চিন্তা কর। বাবা, কার মুখে কি শুনছি আমি? আমাকে তো নিজের শাগরেদ বানালে, আবার এখন আমার ঘরে দোষ। কিন্তু তোর মতো এত মুখ খোরা না আমি। আমি কথা কম বলে কাজ বেশি করি,
আর তুই তো শুধু পটর পটর করতেই থাকিস একবার শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো লোকের বাড়ির আলপনার কাজ তুমি কত ভালো পারো গো বৌদি। খোঁচা দিস না ননি, তোর জন্যই তো বউ দেখতে গিয়ে আমি রমা জেঠিমার কাছে ফেসে গেলাম। তবে যাই বলিস, জয়া কিন্তু কাজের আছে। শুনেছি এসেই নাকি পরের দিন সবাইকে জল খাবার বানিয়ে খাইয়েছে। শুধু কি তাই, বাড়ির একটা কাজও জেঠিমাকে করতে দেয় না। বাড়ির সব কাজ নাকি একা হাতেই করে। নিশ্চয়ই কোনো ভিখারি ঘরের মেয়ে হবে। বাড়িতে সারাদিন কাজ করে করে অভ্যেস আছে, তাই হয়তো এখানেও কাজ না করে থাকতে পারছে না। থাক বাবা, লোকেরা তো নিন্দে করে লাভ নেই গো বৌদি। আমরা আমাদের কাজ করি, কে কি করলো তাতে আমাদের কি যায় আসে বলো? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। পিসি, ও পিসি, বাড়িতে আছো নাকি? এই দেখো কে এসেছে তোমার বাড়িতে। কে কে এলো আবার এত সকাল বেলায়? আমি গো পিসি, তোমার গোপাল। ওরে হতচ্ছাড়া, তোর বুঝি এখন পিসির কথা মনে পড়লো? এতদিন তুই কোথায় ছিলি রে হারামজাদা? আরে নতুন বউয়ের সামনে দেখছি আমার মান সম্মান ইজ্জত একটুও রাখবে না তুমি পিসি। বলি, বিয়ে করেছিস? একবারও এই বুড়ি পিসিটাকে বলেছিস নাকি? মনে করেছিস নাকি আমার কথা? তবে এখন কেন এলি রে? আপনি রাগ করবেন না পিসি, আমার বাবা গরিব মানুষ, সেই জন্য ঘটা করে আমার বাবা বিয়ের আয়োজন করেনি বলেই কাউকে সেভাবে বলেনি ওরা। এখন দেখো নতুন বউকে নিয়ে সবার আগে আমি তোমার কাছে চলে এলাম পিসি, আর তুমি কিনা আমাকে ভুল বুঝছো। সে তুই যা বলিস, তোর কোনো কথাই আমি শুনছি না। নতুন বউ এনেছিস ভালো কথা, আমার মেয়েকে আমার কাছে রেখে তুই বিদে হ এখান থেকে। সে কি কথা পিসি, আমরা তো আরো তোমাকে নিতে এলাম গো। আমাকে আবার কোথায় নিবি তোরা? আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি পিসি। আপনি কিছুদিন আমাদের ওখানেই থাকবেন। আর তাছাড়া আমি তো কালই চলে যাচ্ছি শহরে পিসি, আমার দপ্তরের ছুটি যে শেষ হয়ে গেছে, আর এই 2 মাস তো শুনছি মাইনে পাবো না। মাইনে না পেলে নিজে চলবি কিভাবে তাহলে? আমি তো নিজের চলবার কথা ভাবছি না পিসি, আমি ভাবছি আমার পরিবার চালানোর কথা, কি যে করি। ওসব নিয়ে তুমি এত ভেবো না, আমরা ঠিক কিছু একটা করে নেব। এখন চলুন পিসি, আমাদের সাথে চলুন। দাঁড়া বাচ্চা তোরা, আমি ঘর থেকে আমার জামা কাপড়ের পুটুলিটা নিয়ে আসি। আমি আসি মা, তোমরা সবাই সাবধানে থেকো কেমন। তুইও সাবধানে থাকিস বাবা। আসি গো গিন্নি, পিসি তুমি সবাইকে দেখে রাখবে কেমন। হ্যাঁ রে বাবা, ও নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না, আমরা সবাই একসাথেই থাকবো। আমি তো 2 মাস হয়তো টাকা পাঠাতে পারবো না, একটু কষ্ট করে চলতে হবে যে তোমাদের। সে আমরা চলতে পারবো, ওসব নিয়ে তুমি ভেবো না এত। আর তাছাড়া গ্রামে একবেলা শাক তুলেও দুবেলা খাওয়া যাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাস বাবা, আর নিজের প্রতি খেয়াল রাখিস। বলে তো দিলাম আমরা কোনো মতে এই 2 মাস কাটিয়ে দেব, কিন্তু কিভাবে দেব সেটাই তো বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না মা, দেখবেন ঠিক একটা না একটা উপায় বের হবে। আমি আসার সময় আমার পুটুলিতে কিছু লাউয়ের বীজ এনেছি রে। এই বীজ যে সে বীজ নয়, ফলন যেমন ভালো তেমনি তাড়াতাড়ি খাবার উপযোগী হয়। কিন্তু লাউ খেয়ে আর কদিন কাটবে গো দিদি? ঘরে নতুন একটা বউ এলো, আর এখনই এই বিপদ আপদ আসতে হলো। মা, আপনি শুধু শুধুই ব্যস্ত হচ্ছেন, আমরা চাষা ঘরের মেয়ে। খগেন, যা গরম পড়েছে আর তো পারা যাচ্ছে না, কি করা যায় তুমি যদি।
একটা বুদ্ধি আছে বাবু, তবে বর্ষাকাল আসবার আগে সেটা করতে হবে। আরে হ্যাঁ, অবশ্যই করব। এবারে তুমি শুধু বুদ্ধিটা তো দাও। এই বলছিলাম যে ওই গোপালের বাড়ির পাশে যে বনটা আছে ওটা কার জায়গা যেন? ওটা তো নীলিমার জায়গা, তবে তুমি যদি বলো ওটা আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই গ্রামের যে কোনো জায়গায় আমাদের, আরে জায়গা চাইলেই আমাদের হয়ে যেতে পারে। এই তবে ওই জায়গাটাকে আমাদের জায়গা বানিয়ে দিন। হ্যাঁ, তার কারণ হচ্ছে পুরো গ্রামের মধ্যে একমাত্র ওই জায়গাটাতেই সব থেকে বেশি ছায়া। বেশ, তারপর কি করা যাবে? কিছু না, ওই জায়গাটা দখল করে একটা বেশ ভালো করে কচু পাতার ঘর বানানো যাবে, আর গরম পড়লে সেই ঘরটা ব্যবহার করা যাবে। ঠিক বলেছো তুমি। এটা দিয়ে আমার আরো একটা উদ্দেশ্য সফল হয়ে যাবে। অনেক দিন ধরে ওই বোকা নীলিমার জমি আমি হরপ করবার চক্রান্ত করছি। এর মাধ্যমে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সেটাই করে ফেলা যাক বাবু। ঠিক আছে খগেন, তুমি যখন বলেছো তখন সেটাই করা যাবে। তুমি বাকি জোগাড় করো, আমি এদিকে জমির একটা ভুয়ো কাগজ বানিয়ে ফেলি। হ্যাঁ বাবু, ঠিক আছে। ওই নীলিমা যদি বাধাও দিতে আসে তখন আরো কিছু করতে পারবে না। হ্যাঁ, আমাদের সাথে পেরে উঠবার ক্ষমতা আছে নাকি ওই মেয়ে ছেলের? হ্যাঁ রিমা নাকি আমাকে দিয়েছে। হয়েছে, আর গল্প বানাতে হবে না। আমি সব বুঝতে পেরেছি মা। মা, তোমার জন্য এমনিতে আমার মান সম্মান অনেক চলে গেছে। আমি অনেক সহ্য করেছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এ তুই কি বলছিস বাবা? আমি কোথায় যাব? আমি জানি না, তোমার যখন আমার এখানে থাকতে এত কষ্ট হয়, শাড়ি কাপড়ের অভাব হয়, থাকতে কষ্ট হয়, তাহলে যেখানে সবকিছু পাবে তুমি সেখানেই চলে যাও। যাও তুমি। আমার একটা কথা শোন বাবা, আমাকে এভাবে বের করে দিস না। আমি আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আমি এখন কোথায় যাব? কি করব? সুরমার বাড়িতে যাব কি? না আমার মেয়েটা, না আমার মেয়েটার তাহলে অনেক অসুবিধে হবে। মেয়ে জামাই না জানি কি মনে করে। তাহলে আমি যাব কোথায়? কি করব? আমার তো খুব খিদেও পেয়েছে। আরে, এগুলো তো মিষ্টি আলুর গাছ। চাই দেখি তো মিষ্টি আলু পাওয়া যায় কিনা। বাহ, আলুগুলো তো খুব সুন্দর। চাই কোথাও বসে আলুগুলো খাই। স্বাদ ভালো হলে বাকি আলুগুলো তুলে নেব। আরে, ওই তো একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের নিচে বসে আলুগুলো খেয়ে ফেলি। কেমন অদ্ভুত গাছ, গাছে একটা বড়ইও নেই। সৃষ্টিকর্তার লীলা কে বুঝবে। যাই হোক, আমি আলুগুলো খেয়ে শেষ করি। বাহ, আলুগুলো তো বেশ মিষ্টি। এমন অদ্ভুত স্বাদের মিষ্টি আলু আমি কখনো খাইনি। কেন যেন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। চাই একটু ঘুমিয়ে নিই। এ কি? এটা কি পড়লো আমার মুখের ওপর? কি এটা? আরে, এই তো দেখছি একটা বড়ই। এখানে বড়ই কোথা থেকে এলো? আরে, গাছটা দেখছি বড়ইয়ে ভরে গেছে। রাতারাতি হলো কি করে এটা? দেখি তো, দেখি তো বড়ইটা খেয়ে এটার স্বাদ কেমন। এত মিষ্টি আর মজার স্বাদের বড়ই আমি যে কখনো খাইনি। কিন্তু এমন মজার স্বাদের মিষ্টি বড়ই এ গাছে হলো কিভাবে? তাহলে কি, তাহলে কি সেই মিষ্টি আলুর খোসাগুলো এই গাছের নিচে ফেলায় এত সুন্দর বড়ই জন্মালো? সৃষ্টিকর্তার কি চমৎকার লীলা খেলা। আমি এখন থেকে এখানেই থাকবো। এই বড়ই গাছটার কলম করে বড়ই চাষ করব। পুকুর পাড়ে মিষ্টি আলুর গাছ আরো আছে। সে আলুগুলো থেকে
আরো মিষ্টি আলুর গাছ গজানোর ব্যবস্থা করতে হবে, যাতে বড়ই গাছগুলোর সারের কোনো অভাব না হয়। সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমি এই মিষ্টি বড়ই বিক্রি করেই স্বাবলম্বী হব। সব কলম লাগানো শেষ। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার গাছগুলোতে সময় মতো বড়ই ধরার পালা। এই জায়গার নাম আমি দিলাম বুড়ির মিষ্টি বড়ই বাগান। বুড়িমা, তোমার বড়ইয়ের যে স্বাদ, সবাই শুধু এই বড়ইগুলোই কিনতে চায়। এই নাও কালকের বড়ই বিক্রির টাকা। আগামীকাল আমার আরো বড়ই লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাও বাবা। আচ্ছা বুড়িমা, আমি আসি তাহলে এখন। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আলম, বৌমা, তোরা এখানে? মা, গ্রামের মোড়ল মশাই আমাদেরকে বাড়ি থেকে বের করে বাড়ি দখল করে নিয়েছে। হ্যাঁ মা, আমরা গত কয়দিন ধরে পথে পথে শুধু আপনাকেই খুঁজে ফিরছি। তোমরা তোমরা আমার খোঁজ পেলে কি করে? বুড়ির মিষ্টি বড়ই বাগান এখানে সবাই চেনে। একজন আমাদেরকে পথ দেখিয়ে দিল। মা, তুমি কি সুন্দর বড়ই বাগান করেছো, এ তো এলাহি ব্যাপার গো। ঠিক আছে, এখন তোরা কি জন্য এখানে এসেছিস তাই বল। মা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মা, বাড়ির মালিক তো তুমি। মোড়ল মশাই বলেছে আসল মালিককে নিয়ে গেলে সে বাড়িটা ফিরিয়ে দেবে। আপনি আমাদের সাথে চলুন না মা, তা না হলে সারা জীবন এভাবে আমাদের পথে পথেই কাটাতে হবে। হ্যাঁ মা, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি মা। আপনি আমাদের মাফ করে দিন মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। একটা শাড়িও আপনাকে দিতে চাইনি, দাসীর মতো আপনাকে বাড়ির সব কাজ করিয়েছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি, আপনি আমায় মাফ করে দিন মা। তুমি আমাদের সাথে তোমার বাড়িতে ফিরে চলো মা। না না, আমি ওখানে আর কখনোই ফিরে যাব না। এখন এখানেই আমার সবকিছু। তবে আমি তোদের বাড়ি তোদের ফিরিয়ে দিতে সাহায্য করব। আমি মোড়ল মশাইয়ের সাথে কথা বলবো, আর তোরা তোরা তোদের বাড়ি ফিরে পাবি। তুমি আমাদের সাথে যাবে না মা? না রে, এখন এখানেই আমার সব কিছু। এই মিষ্টি বড়ই বাগানই এখন আমার সব কিছু। আমি আর ও বাড়িতে ফিরবো না। তোরা ভেতরে এসে কিছুক্ষণ বিশ্রাম নে, এরপর সবাই মিলে আমরা মোড়লের কাছে যাব। মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? কিভাবে বাঁচবো আমরা তোমাকে ছেড়ে? এতদিন যেভাবে ছিলি, আমি ও বাড়িতে আর কখনো ফিরে যাব না। আমি আমার বাকি জীবন এখানেই কাটাতে চাই। আর তোরা এখন ভেতরে আয়। আতিয়া, এসো মা, তোমার পরনে শাড়িটা ছিঁড়ে গেছে, আমি তোমাকে একটা নতুন শাড়ি দিচ্ছি। কি কি হচ্ছে এসব? আরে বিনু, ঘুম থেকে উঠেছিস? আয় এদিকে আয়, আগুনের পাশে বসে পিঠা খাবি। দেখ না, তোর ছোট চাচি পিঠা বানানোর কি বিশাল আয়োজনটাই করেছে। ওই রে মিনু, জলদি আয়, জলদি আয়। দেখ তোর চাচি কত রকমের পিঠা বানাচ্ছে রে, জলদি আয়। কিরে বিনু, পিঠা খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে? বাবা আসেননি? ভাইজান কি আর আসবে নাকি? ভাইজান তো আর এসব আমোদ ফুর্তি পছন্দ করে না রে। ভুল বলেছ, ওই দেখো চাচা, বাবা চলে এসেছে। কই, আপনি জলদি আসুন, দেখুন মনি কত ধরনের পিঠা বানিয়েছে। আরে তোমরা যে কি করো, এই শীতের মধ্যে বাইরে বসে পিঠা খাচ্ছ? পিঠা তো ঘরে বসেই খাওয়া যায় নাকি? ঘরে বসে তো প্রতিদিনই খাবার খাও ভাইজান।
হিসাবের খাতা থেকে বের হয়ে আজ একটু উঠোনে বসে পিঠা খাও, দেখো কত ভালো লাগে। আরে বাবা, তুই তোর আমোদ ফুর্তির খাতা থেকে বের হ এবার। এবার যে দোকানে কত লোকসান হলো সেই খেয়াল কি তোর আছে নাকি রে? আহ, কি শুরু করলেন আপনি? বসুন না। তাড়াতাড়ি পিঠা দাও, আমার অনেক কাজ পড়ে আছে গা। সে কাজ আপনি পরে করতে পারবেন, কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। একটু স্থির হয়ে বসুন তো। বিনু, এই নে মা, পিঠা নে। শুনছেন, আপনিও নিন। আরে, এটা তো চিতই পিঠা, কিন্তু স্বাদে ঝাল আর নানান রকম সবজি দেয়া। চাচি, এটা তোমার নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ রে, সবসময় তো একভাবেই চিতই বানাই। আজ একটু ভাবলাম এভাবে চেষ্টা করে দেখি না কেমন হয়। খুব মজা হয়েছে চাচি, আরেকটা নেব? নে রে মা, তোর যে কয়টা ভালো লাগে তুই খা, পেট ভরে খা। তবে আমার কাছে কিন্তু দুধ চিতইটাই বেশি ভালো লাগে রে। নতুন নতুন স্বাদের পিঠা বানাচ্ছে মনি, কোথায় প্রশংসা করবি, তা না দুধ চিতই নিয়ে পড়ে আছিস তুই। আমার কাছে মনির সব রান্নাই বেশ ভালো লাগে। সত্যি মনি, তোমার মতন রান্না এমন পারদর্শী আমি খুব কমই দেখেছি। ঠিকই বলেছ, তবে মনির বানানো শীতের পিঠার কোনো জবাব নেই। আরে আমি কি আর ওর রান্না খারাপ বলছি নাকি? আমারও তো বেশ ভালো লাগে মনির বানানো শীতের পিঠা। আসলে আমার শীতকালটাই বেশ ভালো লাগে। কেন চাচা, শীতকাল ভালো লাগানো? এই যে দেখো, শীতকালে কত ধরনের পিঠা করা হয়। এরপর খেজুরের রস পাওয়া যায়, নানা রকম সবজি পাওয়া যায়। কেমন জানি ফুর্তি ফুর্তি মনে হয়। আমোদ ফুর্তি তো জীবন। আমাদের মনির কিন্তু আমোদ ফুর্তি করতে পারলেই খুশি হয়। জীবনে আমোদ, আমি আমার প্রিয় ফল বড়ই খেতে পারি, কিন্তু আমাদের বড়ই গাছটা দেখো ভাবি, ফুলে ফুলে ছেয়ে গেছে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি সেটাই বুঝতে পারছি না। তাই তো আমিও কত অপেক্ষা করে আছি বড়ই খাওয়ার জন্য। আর ওই গাছটার বড়ই কিন্তু বেশ খেতে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি কে জানে। হয়তো কোনো কারণে বড়ই ধরতে দেরি হচ্ছে, তবে একদিন তো ঠিকই ধরবে। রোকেয়া, ওকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে যেন ও হাত না বাড়ায়। মনি, তুমি ভাইজানকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায়, চোখ তুলেও যেন না তাকায়। আহ, আপনি চুপ করবেন? চলুন, ঘরে চলুন। এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে। আচ্ছা, তাই নাকি? এই গাছের দিকেও যেন তোমার ছায়াও না পড়ে। শুধু এই গাছ কেন, আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে। এই গাছ আমার ভাগে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছের সব বড়ই আমার। এই গাছ যে আমার ভাগে পড়েছে সেটা 10 গ্রামের লোক ডাকো, তারাও বলবে গাছের সব বড়ই আমার। ছি, কি শুরু করলেন আপনি? এখনো তো বড়ই ধরেননি গাছে। চলুন তো, ঘরে চলুন। আপনি বা কি শুরু করলেন বলুন তো? আপনি না বড়, গাছে তো একটা বড়ইও ধরেনি এখনো। আপনি বাচ্চাদের মতো লাফঝাপ শুরু করছেন কেন? চলুন, ঘরে চলুন। বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব। নিজের মেয়ে বলে বলছি না ভাই, আমার মেয়ে আসলেই অনেক ভালো মেয়ে। আমাদের ভাই কিছুই চাই না, রূপ টাকা পয়সা কিচ্ছু না, আমাদের শুধু চাই গুণ। আমাদের পরিবারের সাথে মিলেমিশে চলতে গেলে শুধু গুণেরই প্রয়োজন, আর কিছু চাই না ভাই সাহেব। আমাদের মেয়ে বেশ গুণবতী ভাই সাহেব, আপনি নিজেই বুঝতে পারবেন। সেটাই তো বুঝতে চাই ভাই সাহেব। বিনুমা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। বেশ ভালোই রান্না করতে পারে বিনু। খুব ভালো মা। তাহলে মা, তোমাকে ছোট একটা পরীক্ষা দেই। পরীক্ষা? আচ্ছা দিন, যেটা আপনার ইচ্ছা।
মা, তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে। শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু দিন। নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নতুন খাবার? নতুন খাবার কি করে বানাবো? খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে, আমি কি না এসে পারি? রোকেয়া ভাবি আমাকে সব বলেছে। চাচা, তুমিও এসেছো? আমার খুব ভালো লাগছে। তোর নতুন খাবার বানানোর পরীক্ষা, আমি না এসে কি পারি? পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে, এটা আমি মনিকে জানাই। আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে। নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলো তো? শীতে খুব চেনা জিনিস আমাদের, তোর চাচা নিজে গিয়ে তুলে এনেছে। হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে। আগে তো ওকে খেতে দাও, খেয়ে বুঝতে দাও জিনিসটা কি। বাহ, খেতে তো দারুণ। কিসের বড়া এটা? বলতে পারছিস না তো কিসের বড়া এটা? না তো, কি দিয়ে বানানো এই বড়া? বড়ই ফুলের বড়া। কি বলছো কি চাচি? সত্যি এটা বড়ই ফুলের বড়া? হ্যাঁ রে, এটাই বড়ই ফুলের বড়া। কি দারুণ খেতে! চাচি, তুমি সত্যি অসাধারণ। মনি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে। বিনুর বিয়ে সামনে, আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না। মনিরকেই সব আয়োজন করতে হবে। না না ভাইজান, তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন? আমাকে তুমি মাপ করে দিও ভাইজান। আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করব, কাজকর্মের পাশাপাশি আমোদ ফুর্তিও করব। এই তো, তুই অবশেষে বুঝতে পেরেছিস রে। বিনু আমার বড় আদরের, ওর বিয়ে হচ্ছে। ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব, সবাই হা করে দেখবে, বুঝলে? আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি। বাবা, চাচা, মা, কোথায় গেলে তোমরা? চাচি, জলদি এসো। কি হয়েছে রে মা? কি হয়েছে রে বিনু? আরে কি আশ্চর্য ব্যাপার, এতদিন কোনো বড়ই ধরেনি, এখন এত বড়ই ধরেছে। ওরে বাপরে! হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার। ভাইজান, চলো একসাথে বড়ই পেরে খাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে। প্রতিদিন কাঠ কাটো, কাঠের বোঝা বানাও, আর বাজারে বিক্রি করো। কাঠুরের জীবনের এই একটাই কাজ। কিরে ছোট পাখি, আমার উপরে রাগ? তোরা যে গাছে বাসা বাঁধিস সে গাছ আমি কেটে ফেলি, কিন্তু কি করব বল? ওই গাছ না কাটলে যে আমার খাবার জুটবে না। আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি তাতে চাল আর ডাল কিনে নিয়েছি। কাল সকালে কোনো রকম পান্তার ব্যবস্থা হয়ে গেলেই আমি খুব খুশি। একা মানুষের জীবন, নিজের রান্না নিজেরই করতে হয়। কি আর করা, ভাগ্য আমাকে একা করে দিয়েছে। মা বাবা মারা গেছে অল্প বয়সে, এখন একা থাকাই আমার নিয়তি। যাই, এবার বাকি ভাতগুলোতে পানি দিয়ে রাখি। সকালে উঠে পান্তা খেয়ে কাজে বের হব। কাজল মিয়া, ও কাজল মিয়া, বাড়ি আছো নাকি? কে, মোরল সাহেব নাকি? হ্যাঁ, আমি। কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তা আমায় খুঁজছিলেন কেন মোরল সাহেব? অনেক দিন তো হলো, তোমার বাবা তো আমার কাছে এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর তো আমাকে সে টাকা ফেরত দেয়নি, এজন্য তো তোমাকে খুঁজছিলাম।
আমার যে টাকাগুলো দরকার বাপু। কি বলছেন মোড়ল সাহেব? আমি তো এর কিছুই জানি না। বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার অসুখের সময় এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর সে আর সেই টাকা ফেরত দিয়ে যেতে পারেনি। এই যে দেখো দেখো, এই কাগজে সব লেখা আছে, তোমার বাবার দস্তখত আছে, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এখন আমাকে কি করতে হবে মোড়ল সাহেব? এখন বাবা তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে, যে না হলে এই ঘর আমার হাতে তুলে দিতে হবে। যে কোনটা করবে? এ কি বলছেন মোড়ল সাহেব? এ তো অনেক টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করব? তাহলে তো বাবা বাড়িটা ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার টাকা দিয়ে দেব মোড়ল সাহেব। দয়া করে আমাকে আরেকটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, নাও সময়। তবে মনে রেখো, টাকা দিতে না পারলে কিন্তু এই বাড়ি নিজের দখলে নিয়ে নেব। এখন তাহলে আসি, কেমন? আমি এখন কি করব? এত টাকা আমি কিভাবে দেব? টাকা না দিতে পারলে তো মোড়ল আমার ঘর দখল করে নিয়ে যাবে। আমি এখন কি করব? কিভাবে এই টাকা জোগাড় করব আমি? আমাকে আমাকে আরো বেশি করে কাট কাটতে হবে, আরো অনেক পরিশ্রম করতে হবে। যেভাবেই হোক মোড়ল সাহেবের টাকা ফেরত দিতে হবে। এই গাছটা তো বেশ দামি কাঠের মনে হচ্ছে। এই গাছটা কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে মনে হয়। যাই, এই গাছটা কাটি। কে রে তুই? এই বনের গাছ কাটছিস? আমি যে গাছের নিচে ধ্যান করি, তুই সে গাছটাই কেটে ফেলছিস? তোর এত সাহস! আমি বুঝতে পারিনি আপনি যে এই গাছের নিচে বসে ধ্যান করেন। আমার আসলে অনেক টাকার প্রয়োজন, তাই আমাকে গাছ কেটে কাঠ বিক্রি করে টাকা জোগাড় করতে হবে। নিজের লাভের জন্য বনের গাছ কেটে তুই কতজনের ক্ষতি করছিস তুই কি জানিস না? এই গাছে পাখিরা বাসা বাঁধে, গাছের নিচে বসে কত পথিক বিশ্রাম করে। এই গাছের ফল কতজনের ক্ষুধা মেটায়, আর তুই এই গাছ কেটে ফেলছিস। আমার আসলে টাকার খুব দরকার, তাই আমি ভেবেছিলাম এই গাছটা কেটে কিছু টাকা পাবো। আর এই গাছের কাঠ বেশ ভালো দামে বিক্রি হওয়ার কথা। তুই এই গাছ কাটতে এসে যে অপরাধ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার ধ্যান করার একমাত্র জায়গাটা তুই নষ্ট করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনি এই গাছের নিচে বসে ধ্যান করেন? আমি আগে বুঝতে পারলে এই গাছটা কাটতাম না। কিন্তু অন্য গাছগুলো তো কাটছিস তুই। তুই এই প্রকৃতির জন্য কত ক্ষতি করছিস তুই একবার ভেবেছিস? তোকে এর শাস্তি পেতে হবে। এই গাছগুলো যেমন চুপ করে থাকে, তাদের কেউ কষ্ট দিলেও তারা বলতে পারে না, তুইও তাদের মতো চুপ হয়ে যাবি। চুপ হয়ে যাবি তুই এই গাছগুলোর মতোই। না না, দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই আর কথা বলতে পারবি না। তুই বোবা হয়ে যাবি, বোবা। কথা বলার শক্তি হারিয়ে ফেলবি। তুই আর কোনো গাছও কাটতে পারবি না। না না, আমি এখান থেকে পালিয়ে যাব। আমাকে আপনার কোনো অভিশাপ ছুঁতে পারবে না। আহ 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 আহ। আমার অভিশাপের হাত থেকে কোনো মুক্তি নেই রে পাগলা। না না না, আমাকে আমাকে তবে সব কষ্টের পরই কষ্ট থেকে নিস্তারের সময় আসে। তুইও এর হাত থেকে নিস্তার পাবি। এখান থেকে আরো সামনে গেলে তুই একটা হ্রদ পাবি। সেই হ্রদের কাছে তুই একটা ছাতিম গাছ দেখতে পাবি। সেই গাছটিকে খুব যত্ন করতে হবে, গাছটির রক্ষণাবেক্ষণ করতে হবে, ঠিক যেমন রক্ষা করতে হয় নিজের জীবন সঙ্গিনীকে।
সেভাবেই রক্ষা করতে হবে। সব কাজ যদি ঠিক মতো করতে পারিস, তবেই পরের অমাবস্যা তিথিতে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। তবেই তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি। আমি আমি এখানে এলাম কি করে? কখন এলাম? জায়গাটা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী এই জায়গাটার কথাই বলেছিল। আর এটাই তো মনে হচ্ছে সেই ছাতিম গাছ। তোদের শান্তিতে থাকার কত জায়গা আমি কেড়ে নিয়েছি, গাছ কেটে তোদের কত ক্ষতি করেছি। তোরা গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতিস, আমি সেই জায়গা নিজের হাতে ধ্বংস করেছি। আমাকে তোরা ক্ষমা করিস। তুমি সেই পথ, আমার অভিশাপের থেকে মুক্তির পথ। তোমাকে যত্ন করলে মিলবে আমার মুক্তি। তোমার গোড়ায় তো পানি দিতে হবে। তুমি ভালো থাকার ওপর এখন আমার সবকিছু নির্ভর করছে। আমার অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি, তুমি কিছুক্ষণ একলা থাকো। ছিলাম ওর বাবা এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। আসল ঘটনা তো অন্যরকম। আসল ঘটনা কি হুজুর? আসলে ওর বাবা এমন কিছুই করেনি। আমি কিছু নকল কাগজপত্র তৈরি করে কাজলকে দেখিয়েছিলাম। বোকাটা তাই বিশ্বাস করে বসে আছে। আপনার বুদ্ধির তুলনা নেই হুজুর। যাই হোক, এই বাড়ি অবশেষে আমার দখলে, কিন্তু বোকাটাকে কোথাও দেখছি না। কোথায় গেল কে জানে। কাঠ কাটতে কাটতে শেষমেশ মনে হয় বনেই পড়ে মরে আছে হুজুর। তাহলে মোরল আমার ভিটে মাটি কেড়ে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল? আমার ভিটেটুকু এভাবে অন্যায়ভাবে কেড়ে নিল? সৃষ্টিকর্তা সব দেখেছেন। একদিন আমি অবশ্যই এর বিচার পাব। ঘর তো বানানো হলো, যাই এবার খাওয়ার জন্য কিছু ফল পেড়ে আনি। বাহ, কি সুস্বাদু ফল! গাছ না থাকলে এমন ফল আমি পেতাম কোথায়? সন্ন্যাসী আসলে ঠিকই বলেছিল, গাছ আমাদের অনেক প্রয়োজন পূরণ করে। আর আমি নিজের স্বার্থের জন্য কত গাছ কেটে ফেলেছি। আহ, কি ভুলটাই না করেছি। বাহ, এখান থেকে তো চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগে। মনে হয় চারপাশে সবুজের এক সমুদ্র। আহ, চোখ যেন জুড়িয়ে যায়। আরে ওরা কারা? দেখে তো মনে হচ্ছে এরা কাঠুরে ছাতিম গাছটা কাটতে এসেছে। মোরল সাহেব তো বেশ কয়েকটা গাছ কাইটা নিতে কইছিল। এই গাছটাই কাটতে কইছিল কি? হরে, মোরল সাহেব বলেছিল তার ছাতিম গাছের কাঠটাই চাই। চল তাইলে এই গাছটাই কাইটে নেই। আরে সত্যিই তো, এরা তো কাঠুরে, তাও আবার মোরল পাঠিয়েছে গাছ কাটার জন্য। এদেরকে তো কিছুতেই এই গাছ কাটতে দেওয়া যাবে না। ওই চল তাইলে গাছটা কাটা শুরু করি। আমাকে যেভাবেই হোক ওই গাছটিকে রক্ষা করতে হবে। ওরা এখনো আমাকে দেখতে পায়নি। যাই, আমি আরেকটু ওপরের ডালে গিয়ে বসি, তাহলে ওরা আমাকে আর দেখবে না। আরে গাছটা নড়ল মনে হয়। আমারও তো তাই মনে হইল। গাছটা নড়ায় ওরা মনে হয় ভয় পেয়েছে। আমি তাহলে বেশ করে কয়েকবার গাছের ডাল ঝাঁকিয়ে ওদের ভয় দেখাই, তাহলে ওরা মনে হয় ভয় পেয়ে চলে যাবে। এই রে, গাছের ডালগুলো আমি কেমনে নড়তেছে, দেখ দেখ। হরে, কোনো মানুষ নাই, অথচ কি ভয়ঙ্কর ভাবে গাছের ডাল নড়তেছে রে। না রে,
এই ব্যাপারটা ভালো ঠেকতেছে না। ভূত পেতেরই কোনো কাজ হইব রে। ওরে বাবা রে, খাইয়া ফেলবো রে। ওরে বাবরে, এই জায়গায় প্রেতের আসর আছে। চল চল, পালাই পালাই। যাক, বুদ্ধি কাজে লেগেছে তাহলে। মোরলের কাঠুরেগুলোকে ভাগাতে পেরেছি। গাছটা কেটে ফেললে আমি অভিশাপ মুক্ত হতাম কি করে? এই গাছই যে আমার মুক্তির পথ। শুধু এই গাছটাই কেন, এখন থেকে আমি এই বনের কোনো গাছই কাউকে কাটতে দেব না। আমি এখন থেকে এই বনে থেকেই গাছগুলোকে রক্ষা করব। কে কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? বাহ, তুমি তো এখন কথা বলতে পারছো। তোমার অবাক লাগছে না? আরে তাই তো, আমি তো আবার কথা বলতে পারছি। আমি তাহলে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। অভিশাপ থেকে তো আমিও মুক্ত হয়েছি। আপনি আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন মানে? ছাতিম গাছটা কোথায় দেখতে পাচ্ছ? আরে তাই তো, ছাতিম গাছটা গেল কোথায়? আমি ছাতিম গাছ রূপেছিলাম। সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল। আজ আমি তোমার যত্ন ও ভালোবাসায় অভিশাপ মুক্ত হয়েছি। কি বলছেন আপনি? সন্ন্যাসী আপনাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি হচ্ছি রূপনগরের সওদাগর কমলরাজের মেয়ে কনকলতা। একদিন কি হয়েছে গারোয়ান? সামনে একটা ছোট গাছ আছে ছোট সাহেবা, আমাদের ঘুরে যেতে হবে। পথের মাঝে আবার এই ঝামেলা এলো কোথা থেকে? এই গাছটা আমার পথের মাঝে এলো কি করে? পথ ঘুরে যেতে কত সময় লাগবে গারোয়ান? সে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কি বলছো? আমার তো দুপুরের আগেই পৌঁছানো দরকার, তা না হলে তো বিয়ের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। ঘোর পথে গেলে সন্ধ্যার আগে কিছুতেই পৌঁছানো যাবে না ছোট সাহেবা। আমি বলি কি ছোট সাহেবা, চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই। কি বললে তুমি? বাড়ি ফিরে যাবো? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এই গাছের জন্য আজ আমি আমার সখীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারলাম না। গারোয়ান, কাঠুরেদের খবর দাও, এই গাছটা যেন এক্ষুনি কেটে ফেলা হয়। গাছটা কেটে ফেলতে বলবো ছোট সাহেবা? সে কি ঠিক হবে? হ্যাঁ, এই গাছটা এক্ষুনি কেটে ফেলতে বলবে। ছোট সাহেবা। কি গারোয়ান, কিছু বলবে? গাছটা কেটে ফেলা হয়েছে ছোট সাহেবা। বাহ, বেশ হয়েছে। আমি এখন যাই ছোট সাহেবা। আচ্ছা ঠিক আছে। আমার বাগানের কাছে কি সুন্দর ফুল ফুটেছে। মালিকে বলতে হবে আরো কয়েকটা ফুলের গাছ লাগানোর জন্য। আজ গাছগুলোর বিশেষ যত্ন নিতে হবে। কনকলতা। কে আপনি? আপনি এখানে এলেন কি করে? আর আপনি আপনি আমার নাম জানলেন কি করে? বাগানের গাছগুলোর যত্নের কথা ভাবছিস, আর বাইরের গাছ সেগুলোর বুঝি যত্নের প্রয়োজন নেই? সেগুলো অন্যায়ভাবে কেটে ফেলতে হয়, তাই না? আপনি এত কিছু কি করে জানলেন? আমি সব জানি। সে গাছটা কি দোষ করেছিল? শুধু সে মুক্তভাবে বেড়ে উঠেছিল, এটাই কি তার দোষ ছিল? একটা মুক্ত প্রাণ ধ্বংস করার শাস্তি তুই পাবি রে। মানে আপনি কি বলছেন এসব? কিসের শাস্তি? গাছটা কেটে ফেলার শাস্তি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বনের একটা গাছ হয়ে যাবি। এরপর তুই বুঝতে পারবি গাছদের দুঃখ বেদনা আনন্দ কি জিনিস। না না, আমাকে এই শাস্তি দেবেন না। আমি আমি সন্ন্যাসী আমায় বলেছিল আমার অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। কেউ যদি আমায় আদর যত্ন করে রক্ষা করে, নিজের জীবন সঙ্গীর মতো দেখাশোনা করে, তাহলেই আমি অভিশাপ থেকে মুক্তি পাবো, আবার মানুষ হব। আজ থেকে আমরা দুজনেই অভিশাপ মুক্ত। কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন
আমি অমাবস্যার তিথিতে অভিশাপ মুক্ত হব, কিন্তু আজ এত আগে অভিশাপ মুক্ত হওয়ার কারণ বুঝতে পারছি না। আমি তোদের ধৈর্য আর কাজ দেখে খুশি হয়েছি, তাই সময়ের আগেই তোকে অভিশাপ মুক্ত করে দিলাম। কনকলতা, এই কাজলকেই তুই তোর স্বামী রূপে গ্রহণ কর। আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমার ওনাকে স্বামী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমারও ওনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। কনকলতা, যে তোকে গাছের রূপে এত আদর যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, সে তোকে মানবী রূপে এর চাইতেও বেশি ভালোবাসবে রে। তোরা সুখী হবি, তোরা সুখী হবি বলেই আমার বিশ্বাস রে। আমার আশীর্বাদ রইল, আমার আশীর্বাদ রইল তোদের জন্য।